ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস এক্সামকে কেন্দ্র করে ম্যাথের যে প্র্যাকটিস সিরিজ স্টার্ট করেছিলাম তার 11 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছে। তো এই প্র্যাকটিস সেটের পিডিএফ তোমরা কোথা থেকে পাবে না, আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম বলে যে অ্যাপ আছে সেই অ্যাপটা যদি ডাউনলোড করা থাকে তো ভালো, আর যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেওয়ার পরে রেজিস্টার করবে, রেজিস্টার করার পরে লগ ইন করবে, লগ ইন করলে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এর মধ্যে দেখো অনেকগুলো সেকশন আছে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি। এর মধ্যে এই ডাব্লিউবিপিএসসি সেকশনে যদি ঢোকো তাহলে এই ক্লাসের ইন ডিটেলস পিডিএফ এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এর আগের 10টা ক্লাসের পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। আপকামিং যত ক্লাস আসছে সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু এখানেই আপলোড করা হবে, এখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের প্র্যাকটিস সেট শুরু করা যাক। প্র্যাকটিস সেট 11 ফর পিএসসি মিসলেনিয়াস এক্সাম। ফার্স্ট অঙ্ক কি বলছে দেখ, বলছে ইফ দা মিন অফ 5 অবজারভেশন হবে, এটা 5 অবজারভেশন x, x minus 1, x minus 2, x minus 3, x minus 4 is 20. Then find the mean of the first 2 observation. তাহলে দেখো এখানে 5টা অবজারভেশন দেওয়া আছে, সেই 5টা অবজারভেশনের অ্যাভারেজ দেওয়া আছে কত, 20। তাহলে 5টা অবজারভেশনের যোগফল কত, কিভাবে করছি দেখো, এখানে x x x x কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তার মানে 5x হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে 5x, আর এখানে কত আছে, 2 এর আগে 3, 3 3 4, 4 3 7 9 এর আগে 10, তার মানে -10। ঠিক আছে, তাহলে যোগফল কত হলো 5টা অবজারভেশনের, 5x - 10, আর এখানে অ্যাভারেজ কত 20, তাহলে আলটিমেট যোগফল কত হবে 5 × 20 অর্থাৎ 100, তার মানে 5x - 10 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে 100। ঠিক আছে, এবার এখান থেকে ইজিলি x এর ভ্যালু ফাইন্ড আউট করা যাবে, কত হবে 5x = 110 অর্থাৎ x = হয়ে যাবে কত 22। জানতে চেয়েছে কি যে প্রথম দুটো অবজারভেশনের অ্যাভারেজ কত হবে, তাহলে দেখো x এর ভ্যালু 22, তাহলে প্রথম দুটো অবজারভেশন কি, একটা হচ্ছে x আর একটা x - 1 অর্থাৎ 21, তাহলে 22 আর 21 যোগ করলে কত হবে 43। এবার 43 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও কত হয়ে যাবে 21.5, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 21.5, অ্যান্সারটি হয়ে গেল। তারপর কি বলছে, the mean of x and y is 400 and the ratio of x to y is 3:7. Find the value of y minus x. ঠিক আছে, কি বলছে যে x আর y এর মিন হচ্ছে 400, তাহলে x plus y কত হবে, x plus y কত হবে, x plus y হবে 800, আর এখানে x আর y এর রেশিও আছে 3:7। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু ধরো 3, y এর ভ্যালু 7, তাহলে অনুপাতে সংখ্যা দুটোর যোগফল কত, 7 আর 3 10, তাহলে 10 এর ভ্যালু কত, 10 এর ভ্যালু হচ্ছে 800। কার ভ্যালু ফাইন্ড আউট করতে বলেছে, y minus x এর ভ্যালু, y minus x কত হবে 4, তাহলে 4 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 10 এর ভ্যালু যদি 800 হয়, 1 এর ভ্যালু 80, অর্থাৎ 4 এর ভ্যালু 4 × 80 মানে 320, তাহলে অ্যান্সার কত হবে 320। এবার কি বলছে, ABC ইনভেস্ট 40,000, 45,000 and 60,000 respectively in a business. They invest for 5, 4, 3 months respectively. How many percent of the total profit will be received by C? মানে টোটাল যত প্রফিট হয়েছে সেই টোটাল প্রফিটের কত শতাংশ সি পাবে সেটা ফাইন্ড আউট করতে বলছে। তাহলে ইনভেস্টমেন্টের রেশিও কত, এখান থেকে দেখো, এখান থেকে এই 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কেটে যাবে, তাহলে 5 দিয়ে কাটলে এখানে কত হবে 8, 5 দিয়ে কাটলে 9, এখানে আসছে 12, আর তাহলে আলটিমেট ইনভেস্টমেন্টের রেশিও কত আসছে 8:9:12 হয়ে গেল। আচ্ছা, এবার টাইমের রেশিও কত, 5:4:3, 5:4:3, তাহলে ইনভেস্টমেন্ট ইনটু টাইম করলে কি চলে আসে, প্রফিট চলে আসে। কত হবে প্রফিটের রেশিও, 5 × 8 = 40, 4 × 9 = 36, আর 3 × 12 = 36,
তাহলে 4 দিয়ে গেলে কত হবে 10, এখানে আসবে 9, এখানেও 9। তাহলে দেখো টোটাল প্রফিট কত হচ্ছে 10 আর 9 19 আর 9 28। ঠিক আছে, সি এর প্রফিট কত 9, কত পার্সেন্ট ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি 4 দিয়ে কেটে দেই 4 7 28, 4 25 100, অর্থাৎ 9 25 225। তাহলে 7 ভাগ 225, 225 কে 7 দিয়ে ভাগ করতে হবে, কত হবে 3 7 21। এখানে আসছে 1 15, 7 2 14, মানে অ্যাপ্রক্সিমেট 32%। অ্যান্সার কি? নেক্সট বলছে দ্য রেশিও অফ এক্সপেন্ডিচার টু সেভিংস অফ এ ওমেন is 5:1. If her income and expenditure are increased by 10% and 20% respectively, then find the percentage change in her savings. The savings এর কি পার্সেন্টেজ চেঞ্জ হবে সেটা ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে যে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও হচ্ছে 5:1। অর্থাৎ আমরা কি জানি যে ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাহলে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও 5:1। সুবিধার জন্য এখানে একটা করে শূন্য লাগিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে 50 এক্সপেন্ডিচার, সেভিংস যদি 10 হয় তাহলে ইনকাম কত? ইনকাম হচ্ছে 60। নো প্রবলেম। এবার বলছে তার ইনকামটা যদি 10% বেড়ে যায় তাহলে 60 এর 10% মানে 6 বৃদ্ধি পাচ্ছে। এক্সপেন্ডিচার যদি 20% বেড়ে যায় তাহলে 5 এর 20% কত হবে? 10। তাহলে এখানে এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে 10 ইউনিট। জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে যে সেভিংস এর কি চেঞ্জ হবে। তাহলে দেখো এদিকে 6 বৃদ্ধি পেয়েছে, এদিকে 10 বৃদ্ধি পেয়েছে, তাহলে উভয় দিক সমান করতে গেলে সেভিংসকে অবশ্যই 4 ইউনিট কমাতে হবে। তাহলে দেখো সেভিংস ছিল কত? ছিল 10, কমে গেছে কত? 4 ইউনিট। কত শতাংশ? ইন্টু 100, অর্থাৎ 40%। তাহলে সেভিংস কত শতাংশ কমে যাচ্ছে? সেভিংস 40% কমে যাচ্ছে। এবার বলছে শশী সেলস 2 articles for ₹5,000 each with no profit and no loss in overall transaction. If one article is sold at 16.2/3% loss, then the other is sold at a profit of। কি বলছে যে শশী দুটো আর্টিকেল বিক্রি করছে, প্রত্যেকটার সেলিং প্রাইস সেম 5,000 টাকা। ঠিক আছে, কিন্তু পুরো ট্রানজাকশনে সে কোনো রকম কোনো প্রফিটও করেনি, কোনো লস করেনি। ঠিক আছে, এবার বলছে সে একটা আর্টিকেলকে যদি 16.2/3% প্রফিটে বিক্রি করে, তাহলে না, ভুল বললাম, বলছে একটা আর্টিকেলকে সে যদি 16.2/3% লসে বিক্রি করে, তাহলে অপর আর্টিকেলটাকে সে কতটা প্রফিটে বিক্রি করবে যাতে তার পুরো ট্রানজাকশনে কোনো রকম কোনো প্রফিট বা লস না। ওকে, এবার এই অঙ্কটা করার জন্য এখানে যে 5,000 দেওয়া আছে, এই 5,000-এর কোনো কাজ নেই, জাস্ট কনফিউজ করে দেওয়ার জন্য এই 5,000 দিয়ে রেখেছে। দেখো পুরো অঙ্কটা ভালো করে দেখো। প্রথম আর্টিকেলটাকে 16.2/3% প্রফিটে বিক্রি, 16.2/3% লসে বিক্রি করছে। তাহলে 16.2/3% মানে কত? 1/6, অর্থাৎ 6 টাকায় কিনে 1 টাকা লসে মানে 5 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এবার এখানে কি বলে দিয়েছে যে 2 আর্টিকেল ফর 5,000 ইচ, মানে প্রত্যেকটা আর্টিকেলের সেলিং প্রাইস সেম। তাহলে দেখো প্রথম আর্টিকেলটা 5 ইউনিট টাকায় বিক্রি করেছে, যেহেতু দুটো আর্টিকেলের সেলিং প্রাইস সেম, তাহলে দ্বিতীয় আর্টিকেলটাকেও 5 ইউনিট টাকায় বিক্রি করবে প্রশ্নানুসারে। ওকে, এইবার দেখো প্রথম আর্টিকেলটা 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা লস হচ্ছে। ওকে, এইবার দেখো পুরো ট্রানজাকশনে কোনো রকম কোনো প্রফিটও হবে না, কোনো রকম কোনো লস হবে না, মানে আলটিমেট প্রফিট বলো বা লস বলো সেটা কি হবে? সেটা হবে 0। তাহলে এখানে প্রথম ট্রানজাকশনটাতে 1 টাকা লস হয়েছে, করতে হবে 0। তাহলে দ্বিতীয় ট্রানজাকশনে অবশ্যই 1 টাকা প্রফিট করতে হবে। তাহলে এখানে 1 টাকা লস হচ্ছে, এখানে 1 টাকা প্রফিট হচ্ছে, তাহলে যদি যোগ করে দেই আলটিমেট 0 হয়ে যাবে, আলটিমেট 0 হয়ে যাবে। তার মানে পুরো ট্রানজাকশনে তার কোনো রকম কোনো প্রফিট বা লস হচ্ছে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার কি দাঁড়ালো যে দ্বিতীয় ট্রানজাকশনে সে 5 টাকায় বিক্রি করছে, কিন্তু তার 1 টাকা প্রফিট হচ্ছে। তাহলে সেলিং প্রাইস যদি 5 টাকা হয়,
আর 1 টাকা যদি তার প্রফিট হয় তাহলে সে কিনেছে কত টাকায়? সে কিনেছে 4 টাকায়। ওকে, তাহলে দেখো 1 টাকা দ্বিতীয় ট্রানজাকশনে 1 টাকা প্রফিট হচ্ছে, 4 টাকায় কিনছে, অর্থাৎ কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? 25%। তার মানে দ্বিতীয় আর্টিকেলটাকে সে যদি 25% প্রফিটে বিক্রি করে তাহলে তার কোনো রকম মানে তার পুরো ট্রানজাকশনে নো প্রফিট নো লস হবে। এবার বলছে দা থার্ড প্রপোর্শনাল অফ এ অ্যান্ড বি টু দি পাওয়ার 4/4 এ। তাহলে আমরা কি জানি থার্ড প্রপোর্শনাল একটা সংখ্যা যদি এ হয়, অপর সংখ্যা যদি বি হয়, আর একটা সংখ্যা যদি সি হয়, তাহলে থার্ড প্রপোর্শনাল কি হয়? তাহলে থার্ড প্রপোর্শনাল হয় যে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তাহলে দেখো এখানে এ এর স্থানে আছে এ, আর বি এর স্থানে আছে কি? বি টু দি পাওয়ার 4/4 এ। তাহলে কি করতে হবে? বি স্কোয়ার বাই এ। তাহলে বি এর স্থানে আছে বি টু দি পাওয়ার 4/4 এ। তাহলে এর স্কোয়ার করতে হবে, বি টু দি পাওয়ার 4/4 এ তার স্কোয়ার। এটা করলাম। আর নিচে কি হবে? নিচে হবে এ, এখানেও এ এর স্থানে এ আছে, তাহলে ইন্টু 1/a। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট? উপরে আসছে বি টু দি পাওয়ার 8, নিচে আসছে 16a স্কোয়ার, অর্থাৎ 16a কিউব। তাহলে থার্ড প্রপোর্শনাল কত হবে? বি টু দি পাওয়ার 8/16a কিউব, বি টু দি পাওয়ার 8/16a কিউব। তারপর কি বলছে? 6 is added in a number, then number becomes 114 and a 2/7% of itself. Find the original number. বলছে একটা সংখ্যার সাথে যদি 6 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা নিজের 114.2/7% হয়। তাহলে 114.2/7% মানে কি? 100% মানে কি? 1, আর 14.2/7 মানে কত? 1-এর 7, অর্থাৎ 8/7। ঠিক আছে, তাহলে কি বলছে? যে 6 যোগ করায় সংখ্যাটা নিজের 114.2/7% হচ্ছে। ঠিক আছে, তাহলে অনুপাতে কত যোগ করতে হচ্ছে? অনুপাতে যোগ করতে হচ্ছে 1, আর এখানে অ্যাকচুয়াল যোগ করতে হচ্ছে কত? 6। তাহলে 1-এর ভ্যালু কত? 6। ফাইন্ড আউট করতে হবে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটার আনুপাতিক মান 7, তাহলে 7-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 1-এর ভ্যালু 6 হলে 7-এর ভ্যালু 42। এবার কি বলছে? ইন হাউ মাচ টাইম উইল এ সাম অফ 5,000 invested at the rate of 15% simple interest amounts to 6,500। টাইমটা ফাইন্ড আউট করতে বলছে। 5,000 টাকা ইনভেস্ট করেছিল, সুদে আসলে 6,500 টাকা হচ্ছে, অর্থাৎ 1,500 টাকা ইন্টারেস্ট। প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 5,000 টাকা। টাইমটা ফাইন্ড আউট করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত? 15%, তার মানে 15/100। এখান থেকে এই 0 0 কেটে যাচ্ছে, 15 দিয়ে যদি কেটে দেই কত হবে? 100, আর 50 এখানে হচ্ছে কত? 2। তার মানে টাইম কত? টাইম হচ্ছে 2 বছর। অ্যান্সার এ। এবার কি বলছে? হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভড অন এ প্রিন্সিপাল অফ 10,000 at the rate of 12% per annum compounded annually for 2 years। বলছে প্রিন্সিপাল যদি 10,000 টাকা হয়, রেট অফ ইন্টারেস্ট যদি 12% হয়, তাহলে 2 বছর পরে সুদে আসলে কত টাকা পাওয়া যাবে? আর এখানে ইন্টারেস্টটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বছর 12% ইন্টারেস্ট দিচ্ছে, দ্বিতীয় বছর 12% ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে পুরো 2 বছরে কত ইন্টারেস্ট দেবে? 12 + 12 মানে 24, প্লাস 12 × 12 মানে 144/100 মানে 1.44। ঠিক আছে, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? 25.44%। এতটা ইন্টারেস্ট দেবে। তাহলে 100 টাকায় যদি 25.44 টাকা যদি ইন্টারেস্ট দেয়, তাহলে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট হবে 125.44%। কার 125.44%? অবশ্যই প্রিন্সিপালে। তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000-এর যদি 125.44% ফাইন্ড আউট করি তাহলে অ্যান্সার চলে আসবে।
পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, দশমিক উঠে গেল, আবার দুটো শূন্য কাটা, তাহলে আলটিমেট কত আসছে অ্যান্সার? 12544। অ্যান্সার বলছে a train overtakes a man going along the railway track at a speed of 7 km/h। এখানে একটা জিনিস দেখো, এই যে ওভারটেক করা মানে কি বলতো? ওভারটেক তো সামনের দিক দিয়ে করে না, ওভারটেক করে পিছন দিক দিয়ে। তার মানে এখান থেকে এই ওভারটেক এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে বোঝাতে চাইছে ট্রেন আর ওই ব্যক্তি কিন্তু সেম ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো বলছে রেলওয়ে ট্র্যাক অ্যাট এ স্পিড অফ 7 km/h in 6 seconds. If the length of the train is 300 meters, find the speed of the train. ঠিক আছে, তাহলে দেখো ব্যক্তিকে যখন অতিক্রম করছে, ট্রেনের নিজের যে লেন্থ সেই লেন্থের সমান ডিস্টেন্স অতিক্রম করছে, অর্থাৎ 300 মিটার ডিস্টেন্স অতিক্রম করছে। মানে এখানে ডিস্টেন্স কত? এখানে ডিস্টেন্স হচ্ছে 300 মিটার। ওকে, তাহলে এবার দেখো এখানে কিলোমিটার পার আওয়ারে অ্যান্সারটা বার করতে হবে। তাহলে প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে এই যে 300 মিটারকে কিলোমিটারে নিয়ে যাওয়া, অর্থাৎ 1000 দিয়ে ভাগ করা। তাহলে এটা কি আসলো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? তাহলে দেখো দুজন সেম ডিরেকশনে যাচ্ছে, আর ট্রেনের স্পিড যদি ধরে নেই এক্স আর ব্যক্তির স্পিড হচ্ছে 7 km/h, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? x-7। ওকে, x-7 km/h ইন্টু 6 সেকেন্ড। এটাকে ঘন্টায় নিয়ে যেতে হবে, মানে 3600 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখান থেকে দুটো শূন্য কাটা, 0 0 6, এখানে আসছে 5, অর্থাৎ x এর ভ্যালু কত আসছে? 7 5 12। ও এখানে আবার এটা আছে, এটা লক্ষ্য করিনি। 7 5 12, আর এখানে আছে কত? 36। 7 5 12 গেল নাকি কোথাও? এখানে 0 0 কেটে যাচ্ছে, 5 6 36। আচ্ছা ঠিক আছে, দেখি তো আর একবার একটু করে দেখি, জাস্ট এ মিনিট। কোথাও একটা সিলি মিস্টেক হয়েছে, ধরা পড়ছে না। এখানে বলছে কি? এখানে বলছে যে 300 মিটার, 300 মিটার এটাকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, স্পিড কত? স্পিড হচ্ছে ট্রেনের গতিবেগ এক্স আর এই ব্যক্তির হচ্ছে 7, তাহলে x-7। আর এদিকে বলছে যে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড যদি হয়, তাহলে 6 সেকেন্ডকে যদি ঘন্টায় নিয়ে যেতে হয় 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটা, এখান থেকে এই শূন্য কাটা। ওকে, তাহলে এখান থেকে কত আসছে? 6 6 36, কোনাকুনি গুণ করে দিলে কত আসছে? 180। 7 এদিকে চলে গেলে কত আসছে? 187। এবার ঠিক আছে, তাহলে ট্রেনের গতিবেগ কত? 187 km/h। এবার বলছে দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন এ ভেসেল ইজ 2:3। x liter milk is added, then the ratio becomes 4:5. If the initial quantity of mixture is 250 liter, find the value of x. তাহলে দেখো প্রথমে মিল্ক আর ওয়াটারের রেশিও ছিল 2:3। x লিটার মিল্ক মেশানোর পরে রেশিওটা হয়ে গেল 4:5। তাহলে দেখো মিল্ক মেশানো হয়েছে, ওয়াটারের কোনো রকম কোনো চেঞ্জ হবে না। তাহলে ওয়াটার এখানে আছে 3 ইউনিট, এখানে 5 ইউনিট, এটা সমান করতে হবে। 3 আর 5 এর এলসিএম 15, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট এখানে চলে আসছে 10, এখানে আসছে 15, এখানে আসছে 12, এখানে 15। তাহলে 2 ইউনিট দুধ মেশানো হচ্ছে। ঠিক আছে, ইনিশিয়াল মিক্সচার কত ছিল? 250, অনুপাতে ইনিশিয়াল মিক্সচার কত? 25। তাহলে 25 এর ভ্যালু কত? 25 এর ভ্যালু হচ্ছে 250। ফাইন্ড আউট করতে হবে কতটা দুধ মেশানো হয়েছিল, অর্থাৎ 2 এর ভ্যালু। 25 এর ভ্যালু 250 হলে 1 এর ভ্যালু 10, 2 এর ভ্যালু অ্যান্সার। এবার বলছে এ স্মার্ট টিভি ইজ অ্যাভেলেবল ফর 40,000 বাই ক্যাশ পেমেন্ট or by paying cash 26,760 as down payment and the remaining amount in 3 equal annual installments. If the shopkeeper charges interest at the rate of 10% per annum compounded annually, then
দ্য অ্যামাউন্ট অফ ইচ ইনস্টলমেন্ট বিল। কি বলছে যে একটা স্মার্ট টিভির যদি ক্যাশে কিনতে যায় এক ব্যক্তি, তাহলে তাকে 40,000 টাকা পেমেন্ট করতে হবে। আর সে যদি ভাবে যে আমি টিভিটা ইনস্টলমেন্টে কিনবো, তাহলে তাকে ডাউন পেমেন্ট করতে হবে 26,760 টাকা। এবার ওই ব্যক্তি ঠিক করলো যে আমি টিভিটা ইনস্টলমেন্টেই কিনবো, তাহলে সে যদি ঠিক করে যে টিভিটা সে ইনস্টলমেন্টে কিনবে, তাহলে তাকে ডাউন পেমেন্ট করতে হবে 26,760 টাকা। টোটাল টিভিটার দাম কত? 40,000 টাকা। তাকে ডাউন পেমেন্ট করতে হবে 26,760 টাকা। তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকছে সেই টাকাটা সে ইনস্টলমেন্টে পে করবে। 0, 6 পরের থেকে 10 ঘর 4 হাতে 1, 7 আর 8 পরের থেকে 10 ঘর 2 হাতে 1, 6 আর 1 7, 7 পরে 10 ঘর 3 হাতে 1, 2 আর 1 3 এর পরের থেকে 4 ঘর 1। 13,240 টাকা সে ইনস্টলমেন্ট করলো। এবার জানতে চেয়েছে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত হবে যদি রেটটা 10% হয়। তাহলে কিভাবে করবো? আর তিনটে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্টে পে করবে। ঠিক আছে, তাহলে কি হবে? ছকটা সাজিয়ে ফেলো। 10 থেকে 11 যেভাবে ইনস্টলমেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইনস্টলমেন্ট করতে হয়। তারপরে 10 স্কোয়ার থেকে 11 স্কোয়ার মানে 100 থেকে 121। তারপরে 10 কিউব মানে 1000 থেকে 11 কিউব মানে 1331। এবার কি বলছে যে প্রত্যেকটা ইনস্টলমেন্ট সমান। তাহলে ইনস্টলমেন্ট গুলোকে সমান করতে হবে। এই যে 1331, 121, 11 এগুলোর ইনস্টলমেন্ট, তাহলে এগুলো সমান করতে হবে। তাহলে 11, 121 আর 1331 এদের এলসিএম কত হবে? 1331। এই সবকটাকে 1331 বানিয়ে নাও। একদম সহজ। যদি 121 কে 1331 করতে গেলে 11 দিয়ে গুণ করতে হবে, 11 কে 1331 করতে গেলে 121 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? আলটিমেট রেজাল্টটা দাঁড়াচ্ছে এদিকে হচ্ছে 1210, 1331। এদিকে আসছে কত? 1100, এখানে আসছে 1331। ঠিক আছে, এখানে আসছে কত? 1000, 1331। তাহলে দেখো প্রত্যেকটা ইনস্টলমেন্ট ইকুয়াল হয়ে গেল। ওকে, এবার এদিকের এই টাকাগুলো যদি যোগ করে দেই তাহলে কি পেয়ে যাব? তাহলে পেয়ে যাব যে কত টাকা ইনস্টলমেন্টে করেছিলাম। ঠিক আছে, মানে কত টাকা ঠিক করেছিলাম যে সেই টাকাটা ইনস্টলমেন্টে দেবো। কত হচ্ছে? 0, 1, 2 আর 1 3, 3। তাহলে অনুপাতে দেখা যাচ্ছে যে 3310 টাকা তুমি ইনস্টলমেন্টে পে করবে, আর অ্যাকচুয়ালি ইনস্টলমেন্টে পে করবে 13,240 টাকা। তার মানে কি? তার মানে এই 3310 ভ্যালু, এই 3310 ভ্যালু 13,240 টাকা। জানতে চেয়েছে কি প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত? 1331। তাহলে 1331 ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। 0 0 কাটা, এখানে 4 দিয়ে কেটে যাবে। এখানে কত হবে? 4 1 4, 3 4 12, 2 হাতে 1, 4 52 আর 1 53। তাহলে অ্যান্সার কত হবে? 5324। অ্যান্সার এ। এবার বলছে the mark price of an article is 315 if it is sold for 288, if there is a loss of 4%, then by what percent above the cost price is the article marked? মানে মার্ক আপ পার্সেন্টেজটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে সিপি, একটা হচ্ছে এমপি, আর একটা হচ্ছে এসপি। এবার বলছে যে মার্ক প্রাইসটা কত? মার্ক প্রাইস হচ্ছে 315 টাকা, আর সেলিং প্রাইস 288 টাকা। এবার 288 টাকায় বিক্রি করে তার 4% লস হয়েছে। তাহলে 4% লস মানে 25 টাকায় 1 টাকা লস, মানে 25 টাকায় কিনে জিনিসটা 24 টাকায় বিক্রি করেছে। আর 24-এর ভ্যালু কত? 24-এর ভ্যালু হচ্ছে 288। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হবে 288 বাই 24। যদি কস্ট প্রাইস ফাইন্ড আউট করতে যাই, কস্ট প্রাইস কত? 25, তাহলে 25-এর ভ্যালু ফাইন্ড আউট করছি। তাহলে কস্ট প্রাইস চলে আসবে। জানতে চেয়েছে কি যে মার্কআপ পার্সেন্টেজ কত।
তাহলে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও যদি নিয়ে নেই তাহলে ইজিলি মার্কআপ পার্সেন্টেজ চলে আসবে। এখানে 24 দিয়ে কত হবে, 24 দুগুণ 24 দুগুণ 24 একে 24, 24 দুগুণ 48। ঠিক আছে, এটা কত দিয়ে যাবে, 5 5 25, 5 দিয়ে গেলে হবে 5 6 30, 3 5 15, 3 দিয়ে গেলে 3 4 12, 3 21 63। তাহলে আলটিমেট কত হচ্ছে, 20:21। তার মানে মার্কআপ করেছিল 1 টাকায়, 20 টাকায় জিনিসটা কিনে। তাহলে কত পার্সেন্ট মার্কআপ, 5% ছিল মার্কআপ পার্সেন্টেজ। অ্যান্সার এ। এবার বলছে এ ম্যান ক্যান রো এ বোট 78 কিলোমিটার ডাউনস্ট্রিম and 42 kilometer upstream in 6 hours. The speed of the stream is 6 kilometer per hour. In how many hours can he row the boat a distance of 100 kilometer in still water? কি বলছে, এক ব্যক্তি 48 কিলোমিটার ডাউনস্ট্রিম যাচ্ছে। তাহলে 48 কিলোমিটার ডাউনস্ট্রিম যাবে অবশ্যই ডাউনস্ট্রিম স্পিডে। তাহলে দেখো ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার, 78 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। স্পিড কত, ডাউনস্ট্রিমে যাচ্ছে তাহলে ডাউনস্ট্রিম স্পিডটা নেব। তাহলে ডাউনস্ট্রিম স্পিড মানে কি, স্থির জলে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ প্লাস আপস্ট্রিমে যাচ্ছে 42 কিলোমিটার, তাহলে আপস্ট্রিম স্পিড কত, নৌকার গতি, স্থির জলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তাহলে দেখো এখান থেকে কি চলে আসলো, আপস্ট্রিম টাইম আর ডাউনস্ট্রিম টাইমের যোগফল। প্রশ্নে সেটা বলে দিয়েছে 6 ঘন্টা। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে 6। 6 দিয়ে যদি কেটে দিই কত হবে, 6 7 42, এখানে কত হবে 6 13 78। তো আলটিমেট কি দাঁড়াচ্ছে, 13 x প্লাস y প্লাস 7 x মাইনাস y ইকুয়াল টু 1। এবার দেখো স্পিড অফ দ্য স্ট্রিম অর্থাৎ y এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে y এর ভ্যালুটা পুট করে দেই। 13 বাই কত বলছে, y এর ভ্যালু 6, x প্লাস 6 প্লাস 7 x মাইনাস 6 ইকুয়াল টু। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, বলছে সে যদি 100 কিলোমিটার, কি বলছে, বলছে হাউ মেনি আওয়ার্স ক্যান হি রো দ্য বোট এ ডিস্টেন্স অফ 100 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। মানে কি, মানে স্থির জলে নৌকার যে গতিবেগ সেই গতিবেগে 100 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সেটা ফাইন্ড আউট করতে হবে। মানে এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করবে। ঠিক আছে, এবার 100 কে x দিয়ে ভাগ করে দিলেই x এর যে ভ্যালুটা বেরোবে সেটা দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। কিন্তু নর্মালি এই ইকুয়েশন সলভ করে যদি x এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। কি করব, এখানে বুদ্ধি খাটাতে হবে। চলো অপশন টেস্ট করা যাক। কিভাবে অপশন টেস্ট করছি ভালো করে দেখো। যদি প্রথম অপশনটা নেই তাহলে প্রথম অপশনটা নিলে আলটিমেট তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে, অ্যান্সারটা দাঁড়াবে যে 100 কিলোমিটার স্থির জলে নৌকার গতিবেগে যেতে সময় লাগবে কত, 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এই 100 কিলোমিটার যেতে স্থির জলে নৌকার গতিবেগে যদি 5 ঘন্টা সময় লাগে তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত হচ্ছে, 20 কিলোমিটার পার আওয়ার। এটা কি, এটা হচ্ছে নৌকার গতিবেগ, ব্যাক ক্যালকুলেশন করছে। এবার আসলেই কি এটা নৌকার গতিবেগ সেটা চেক করতে হবে। তার মানে এই যে নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার এটা কনসিডার করলাম, এটা আসলে কি, এটা আসলে এক্স এর ভ্যালু। এবার এই এক্স এর ভ্যালু কি আদৌ 20 কিলোমিটার পার আওয়ার সেটা এই ইকুয়েশনে ফেলে দেখতে হবে। যদি ডান দিক বাঁ দিক মিলে যায়, ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে যায় তাহলে ঠিক আছে, না হলে হবে না। নেক্সট অপশন চেক করতে হবে। তাহলে পুট করো, কত আসছে, এখানে আসছে 13, 20 প্লাস 6 26 প্লাস 7/20 মাইনাস 6 14। তাহলে আলটিমেট কত আসছে, হাফ প্লাস হাফ মানে 1। দেখ ডান দিকে 1 ছিল, 1 চলে এসছে, ডান দিক বাঁ দিক কেটে গেল। তাহলে আমাদের অপশন টেস্ট একদম ঠিক আছে, প্রথমটাই হবে অ্যান্সার।
নেক্সট বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ মাদার অ্যান্ড ডটার ইজ 3:1. 5 years ago the ratio of their ages is 5:1. Find the age of mother 41 years hence. কি বলছে? বলছে যে বর্তমানে মাদার এবং ডটারের বয়সের অনুপাত 3:1. ওকে, এবার বলছে যে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:1. তাহলে উল্টো ভাবে যদি বলি যে যখন বয়সের অনুপাত 5:1 ছিল তার 5 বছর পরে বয়সের অনুপাত হবে 3:1. ঠিক আছে, সমান সময়ের ব্যবধানে দুজনের বয়স সমান পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু এখানে কি সমান পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 5 থেকে হয়েছে 3, মেয়ের বয়সের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। তাহলে কি করতে হবে? তাহলে এই সমান সময়ের ব্যবধানে সমান পরিমাণ বয়স বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, মানে এই 5 আর 3-এর ডিফারেন্স আর এই 1 আর 1-এর ডিফারেন্সকে সেম করতে হবে। তাহলে এই ডিফারেন্স সেম করতে গেলে তাদের নিজেদের যে দুটো কম্পোনেন্ট আছে বয়সের, সেই দুটো কম্পোনেন্টকে সমান করতে হবে। মানে 5 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 4। 3 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 2। অর্থাৎ 2 আর 4-এর এই 2 আর 4-কে সমান করতে হবে। তাহলে এখানে আছে 4, তাহলে 4-কে যদি এই 2-কে যদি 4-এর সমান করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে তার যে করসপন্ডিং রেশিও আছে 3:1 তাকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? আলটিমেট দাঁড়াচ্ছে 6:2। আর এখানে কি দাঁড়াচ্ছে? এখানে তো কোনো কিছু গুণ করিনি, যা ছিল তাই 5:1। দেখ, এখানে 1 বৃদ্ধি পাচ্ছে, এখানেও 1 বৃদ্ধি পাচ্ছে। তাহলে সমান সময়ের ব্যবধানে সমান পরিমাণ বয়স বৃদ্ধি পেল, তাহলে অনুপাতে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। আর এখানে বলেছে যে 5 বছর পরে রেশিওটা 5:1 থেকে 6:2 হবে। তাহলে 5 বছর বয়স বৃদ্ধি পাবে, অনুপাতে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে, আর অ্যাকচুয়ালি 5 বছর বৃদ্ধি পাবে। তাহলে 1-এর ভ্যালু কত আসছে? 5। জানতে চেয়েছে 41 বছর পরে মায়ের বয়স কত হবে বর্তমান থেকে। তাহলে বর্তমানে মায়ের বয়স কত? 6 ইউনিট। তাহলে 6-এর ভ্যালু কত? 6-এর ভ্যালু হচ্ছে 30। জানতে চেয়েছে 41 বছর পর, তাহলে 41 প্লাস 30 মানে 71 বছর হবে মায়ের বয়স। এবার বলছে বাই হোয়াট পার্সেন্ট is the percentage of the number of vowels in the word consonant less than the percentage of consonant in it. বলছে কি? বলছে যে এই কনসোনেন্ট ওয়ার্ডটাতে ভাওয়েল কনসোনেন্টের কত পার্সেন্ট আছে। তাহলে ভাওয়েল কটা আছে? 1টা, 2টো, 3টে আছে। 3টে হচ্ছে টোটাল ভাওয়েল আছে। আর কনসোনেন্ট কটা আছে? টোটাল কতগুলো ওয়ার্ড আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। লেটার কটা আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে দেখো টোটাল আছে 9টা লেটার, তার মধ্যে 3টে ভাওয়েল, অর্থাৎ 6টা কনসোনেন্ট। তাহলে 6টা কনসোনেন্ট, তাহলে কত পার্সেন্ট হচ্ছে? হাফ, অর্থাৎ 50%। অ্যান্সার ডি। তাহলে কনসোনেন্ট যতগুলো আছে তার 50% ভাওয়েল আছে। বলছে এ ট্রাক runs 492 kilometers on 36 liters of diesel. How many kilometers can it run on 33 liter diesel? কি বলছে? যে 36 লিটারে যায় 492 কিলোমিটার, তাহলে 33 লিটারে কতটা যাবে? 1 লিটারে কতটা যাবে? 492 বাই 36, তাহলে 33-এ কতটা যাবে? 3 দিয়ে গেলে 3 বারং 36, 3 এগারং 33, 12 দিয়ে গেলে 4 বারং 48, 12 এককে 12, 11 এককে 11-র 1, 11 এককে 11-র 1 হাতে 1, 4 এগারং 44 আর 1-এ 45, অর্থাৎ 451 কিলোমিটার হয়ে গেল। বলছে এ কার A covers a distance in 2 hours at a speed of 12 kilometer per hour. Car B covers twice the distance covered by A car in 3 hours. What is the difference between the speed of car A and car B? দেখো কার A এর স্পিড তো অলরেডি দেওয়াই আছে 12 কিলোমিটার পার আওয়ার, আর সে 12 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে?
সে 24 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে। এবার বলছে যে কার বি তার টোয়াইস ডিস্টেন্স অতিক্রম করছে, তাহলে কার বি 48 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করছে কত সময়ে? 3 ঘন্টায়। তাহলে একে যদি 3 দিয়ে ভাগ দিয়ে দিই কত চলে আসবে? 16। অর্থাৎ কার বি এর স্পিড পেয়ে গেলাম। আর কার এর স্পিড অলরেডি আগেই আছে, তাহলে কার এ আর কার বি এর স্পিডের মধ্যে ডিফারেন্স কত? 4। বলছে if the volume of a sphere is 4851 centimeter cube then its surface area is, বলছে একটা স্ফিয়ারের ভলিউম 4851 অর্থাৎ 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4851। ঠিক আছে, তাহলে দেখো আর কিউব ইকুয়াল টু কি দাঁড়াবে? 4851, পাই মানে 22/7, তাহলে এখানে 7 গুণ হয়ে যাবে আর নিচে চলে আসবে কত? 22 ইন্টু 4, উপরে আরো 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 11 দিয়ে কেটে দিই কত হবে? 2, 4 11 44, 4 45, 4 11 44, 11 1 11। তাহলে আলটিমেট কি আসছে দেখো, আর এর ভ্যালু 441 ইন্টু 21 মানে উপরে আসবে 21, 4 2 8, তার মানে 2, আর এর ভ্যালু 21/2। জানতে চেয়েছে যে সারফেস এরিয়া অর্থাৎ 4 পাই আর স্কোয়ার, মানে 4 ইন্টু 22/7 ইন্টু এখানে আসছে কত? 21 21 441 বাই 4, 4 4 ক্যান্সেল আউট, 7 দিয়ে গেলে 6 7 42, 3 7 21। ঠিক আছে, তাহলে কত হয়? 63 দুগুণ 126 এর 6 হাতে 12, 126 আর 12 138। তাহলে অ্যান্সার কত হবে? 1386 অ্যান্সার। বলছে if the 7-digit number is x468y05 is divisible by 11 then find the value of x plus y। x plus y এর ভ্যালু কত ফাইন্ড আউট করতে বলছে। তাহলে দেখো সংখ্যাটা কি আছে? x468y05। ওকে, তাহলে দেখো x plus 6 plus y plus 5। ঠিক আছে, এখানে কত আসছে? এখানে আসছে x plus 6 plus y plus 5 মানে x plus 11। এর সাথে ডিফারেন্স নিতে হবে কার? 8 আর 4 12, 12 প্লাস 0 12, 12 ডিফারেন্স নিতে হবে। এবার এই ডিফারেন্সটা হয় 0 হবে আর 11 হবে। ঠিক আছে, তাহলে দেখো x প্লাস 11 মাইনাস 12 তার মানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে y প্লাস y আছে। তাহলে কি হচ্ছে দেখো, x প্লাস y মাইনাস 1 is equal to 0 or 11। কি আসছে? যে x plus y is equal to 1 or 11 plus 1 12। জানতে চেয়েছে x plus y এর ভ্যালু কত। তাহলে দেখো দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 12। 1 অপশনে নেই, তাহলে 12 আছে, তাহলে 12টা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এমনিতেও 1 হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই, 1 কখনোই হবে না লজিক্যালি যদি দেখো। এবার কি বলছে? দা পেরিমিটার and length of a rectangle are in the ratio 8:1 and the area of the rectangle is 1323 centimeter square. Find the length of the rectangle। এখানে কি বলছে? এখানে পেরিমিটার আর লেন্থ এর রেশিও দিয়ে দিয়েছে রেক্ট্যাঙ্গেলের, সেটা কত? 8:1। ওকে, তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এখানে পেরিমিটার বলছে 8 ইউনিট, 2 ইন্টু লেন্থ কত? 1 প্লাস ব্রেথ। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 4, 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, তার মানে ব্রেথটা কত আসছে? 3। তাহলে ব্রেথ কত? ব্রেথ হচ্ছে 3। হয়ে গেল, অনুপাতে বেরিয়ে গেল সব কটা। এবার বলছে এরিয়া 1323, অনুপাতে এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে 3 1 3, 3 এর ভ্যালু কত?
1 3 2 3, তাহলে একের ভ্যালু কত হবে? 3 4 12, 1 12, 3 4 12, 3 1 3। তাহলে দেখো এরিয়ার ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 441, ঠিক আছে। তাহলে পেরিমিটার বা বাহুর ক্ষেত্রে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? √441 মানে 21। ফাইন্ড আউট করতে বলেছে কি যে লেন্থ অফ দা রেক্ট্যাঙ্গেল, তাহলে অনুপাতের লেন্থ কত? অনুপাতের লেন্থ হচ্ছে 1, তার মানে 1 এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে কত? 21 সেন্টিমিটার। এবার বলছে এ ওয়্যার ইন দ্য শেপ অফ সার্কেল অফ রেডিয়াস 28 সেন্টিমিটার ইজ বেন্ড ইন দ্য ফর্ম অফ এ স্কোয়ার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দেয়ার এরিয়াস। বলছে একটা ওয়্যারকে যদি একটা সার্কেলের শেপ দেওয়া হয় তাহলে তার রেডিয়াস হয় 28 সেন্টিমিটার, ঠিক আছে। বলছে এ ওয়্যার ইন দ্য শেপ অফ সার্কেল, না একটু ভুল বললাম, একটা ওয়্যার আছে যার শেপটা হচ্ছে সার্কেলের, এবার তার রেডিয়াস বলছে 28 সেন্টিমিটার। এইবার সেটাকে যদি একটা স্কোয়ারে পরিণত করা হয় তাহলে সেই স্কোয়ারের এরিয়া আর সেই সার্কেলের এরিয়ার মধ্যে ডিফারেন্স কত হবে। তাহলে দেখো আলটিমেট একটা ওয়্যারকে প্রথমে সার্কেলে পরিণত করা হয়েছিল, তারপরে স্কোয়ারে পরিণত করা হচ্ছে, অর্থাৎ এই সার্কেল আর স্কোয়ারের যে পেরিমিটার সেটা সেম হয়ে যাবে, ঠিক আছে। এবার সার্কেলের রেডিয়াস হচ্ছে 28 সেন্টিমিটার। আমরা কি জানি, যদি রেডিয়াস 7 সেন্টিমিটার হয় তাহলে পেরিমিটার হয়ে যাবে 44। এখানে রেডিয়াস হচ্ছে 28, অর্থাৎ 4 গুণ, তাহলে পেরিমিটারও 4 গুণ হয়ে যাবে। কত হবে? 4 4 16, 4 4 4 16 আর 1 17, অর্থাৎ 176 সেন্টিমিটার। 176 সেন্টিমিটার কি? 176 সেন্টিমিটার ওই সার্কেলের পেরিমিটার, ঠিক আছে। এবার এই পেরিমিটারটা আবার স্কোয়ারের পেরিমিটারের সমান। স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, পেরিমিটার হবে 4, তাহলে 4 ইকুয়াল টু 176, অর্থাৎ এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু 44। তাহলে ওই স্কোয়ারের ক্ষেত্রফল কত হবে? 44 এর স্কোয়ার, অর্থাৎ 1936, ঠিক আছে। আর এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের এরিয়াটা কত হবে? যদি রেডিয়াস 7 হয়, পেরিমিটার হবে 44, এরিয়া কত হবে? 154, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এরিয়াটা কত হবে? এখানে 4 গুণ 4 গুণ, তাহলে এরিয়াটা হয়ে যাবে 16 গুণ, মানে 16 ইন্টু 154, মানে 4 16 64, 4 হাতে 6, 5 16 80 আর 6 86, 6 হাতে 8, 16 1 16 আর 8 24। তাহলে সার্কেলের এরিয়া চলে আসলো, স্কোয়ারের এরিয়া আগেই আছে, দুটোর মধ্যে ডিফারেন্স ফাইন্ড আউট করতে বলছে। কত হবে? 6 এর পরের থেকে 14 ঘর, 8 হাতে 1, 3 এর 1, 4 এর পরের থেকে 6 ঘর 2, আর এদিকে আসছে 5, 528 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তারপর বলছে দ্য এরিয়া অফ এ ফিল্ড ইন দ্য শেপ অফ এ ট্রায়াঙ্গেল উইথ ইচ সাইড x মিটার্স is equal to the area of another triangular field side 50 centimeter, 70 centimeter, 80 centimeter, find the value of x। তাহলে দেখো একটা ট্রায়াঙ্গুলার ফিল্ড যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এবার এই ক্ষেত্রফলটা কার সমান? না আরেকটা ট্রায়াঙ্গুলার ফিল্ড আছে যার একটা বাহু 50, আর একটা 70, আর একটা 80 মিটার, এই ট্রায়াঙ্গুলার ফিল্ডের ক্ষেত্রফলের সমান। তাহলে এই ট্রায়াঙ্গুলার ফিল্ডের ক্ষেত্রফল কত হবে? অর্ধ পরিসীমা কত? 120 80 মানে 100। এবার 100 আর 50 এর মধ্যে ডিফারেন্স 50, 100 আর 70 এর মধ্যে ডিফারেন্স 30, 100 আর 80 এর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। তাহলে দেখো এখানে আছে কত? 100, তাহলে 100 থেকে 10 বাইরে চলে যাবে। আচ্ছা, এখানে কত আছে? 20, আর এখানে আছে 50, তাহলে কত হচ্ছে? তাহলে দেখো 50 আর 20, 5 দুগুণ 10, 1000, তাহলে 1000 থেকে 100 যদি 100 নেই তাহলে 10 বাইরে চলে যাবে, ঠিক আছে। তাহলে আর কি পড়ে থাকবে? আর 30 ইন্টু 10 ভিতরে পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 30 ইন্টু 10 ভিতরে থাকলে এখান থেকে আবার 100 বাইরে চলে আসবে, তাহলে এখানে আলটিমেট কত দাঁড়াবে? এখানে আলটিমেট দাঁড়িয়ে যাবে 10 ইন্টু 10 ইন্টু 10, আর এদিকে কত হবে? √3, আর এদিকে আছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার,
তাহলে দেখো √3 ক্যান্সেল আউট, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, এক্স ইকুয়াল ডিরেক্ট করে দিচ্ছি যে √10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 4, তাহলে দেখো 10 কে 100, তাহলে 10 বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কত আসবে, 4 কে 40, তাহলে 2 বেরিয়ে যাবে, ভিতরে থাকবে কত √10, তাহলে এখানে আসছে কত 10 দুগুণ 20 √10। তাহলে √10 এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব, দেখে নাও একটা শর্ট ট্রিক দেখে নাও। দেখো এখানে কি আছে √10, এইবার এই ভিতরে 10 কে 10 এর কাছাকাছি দুটো বর্গ সংখ্যায় ডিভাইড করব, একটা আছে 9 আর একটা আছে 1। 9 এর স্কোয়ার রুট জানি, 1 এর স্কোয়ার রুটও জানি, ঠিক আছে। এবার দেখো এখানে কত আছে, এখানে আছে 9, ঠিক আছে। তা 9 এর স্কোয়ার রুট যদি করি কত হবে, 3 হবে, ঠিক আছে। প্লাস 1 যেমন আছে তেমন লিখে দাও। এবার এখানে আছে 3, 3 এর ডবল করো কত হবে 6, নিচে 6 লিখে দেবে। ওকে, তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে 3 প্লাস 1/6 মানে কি 0.16, তার মানে 3.16, √10 এর ভ্যালু 3.16, অর্থাৎ 20 ইন্টু 3.16, তাহলে কত আসছে আলটিমেট, এখানে শূন্য বসে যাচ্ছে, আর 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 1 2 1 3, 2 গুণ 6, তাহলে দুটো ছেড়ে দশমিক, অর্থাৎ 63.2 অ্যান্সার। এবার জাস্ট এই সিম্পলিফিকেশনটা করতে বলছে, করে ফেলো। কি বলছে 3-5 15, 15 15 16/5, 3/5 মানে 13/5, 3-5 15 16/5 আর 3/5 13/5, ইন্টু উল্টে যাবে 5/8। এখানে কত হচ্ছে 7 1 7 আর 1 8/7, এখানে ডিভাইডেড বাই, এখানে আছে কত 6/7 মাইনাস, এখানে আছে 1/7 ইন্টু 5, তাহলে দেখো 5 5 ক্যান্সেল আউট, উপরে আছে 13/8, নিচে 8/7 ইন্টু 6/7 5/7, তাহলে 1/7 উল্টে যাবে 7, 7 7 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কত আসছে 13/64, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল। 25টা অঙ্ক কমপ্লিট। তার নেক্সট ক্লাসে পার্ট 12 নিয়ে আসছি। ওকে, চলো।